রসুলপুর নামক গ্রামে মায়াদেবী তার স্বামী অখিলেশ এবং তার দুই মেয়ে মিতালি এবং মীনাক্ষীকে নিয়ে থাকত। অখিলেশ একটি কোম্পানিতে চাকরি করত এবং তাদের সংসার মোটামুটি ভালোই চলতো। যেহেতু অখিলেশ ভালো টাকায় রোজগার করত, তাই মায়াদেবীকে আর কোনো রকমের কাজ করতে হতো না, অর্থাৎ মায়াদেবী ঘরের কাজকর্মই করতেন। তাদের সংসার জীবন খুব ভালোভাবেই কাটছিল। হঠাৎই অখিলেশ বাবু একটি অ্যাক্সিডেন্টে মারা যান। তারপর থেকেই তাদের সংসারের অবনতি শুরু হতে থাকে। মা, প্রতিদিন কি সব খাবার বানিয়ে দাও তুমি? বাবা যখন ছিল তখন আমরা কত ভালো খাবার খেতাম, আর এখন তুমি আমাদেরকে শুধু রুটি আর তরকারি করে দাও সকালে, আর টিফিনেও কোনো ভালো খাবার দাও না, সেই মুড়ি চানাচুর দিয়ে দাও। আমরা প্রতিদিন টিফিন খেতেও পারি না। কি করব বল মা, আগে তো আমাদের অবস্থা খুব ভালোই ছিল, কিন্তু তোর বাবা মারা যাওয়ার পর থেকেই আমাদের অবস্থা ধীরে ধীরে অবনতি হতে থাকে। আর তাছাড়া আমি তো সেরকম কিছু একটা কাজকর্ম জানতাম না। এখন সামনের একটা কোম্পানিতে চাকরি করে যা টাকা রোজগার করি তাই দিয়ে কোনো রকমে সংসার চালানোর চেষ্টা করি। মাথার উপর ছাদটা তৈরি করে দিয়ে গেছিল তোর বাবা, তাই একটু রেহাই, নইলে তো মাথা গোজার ঠাঁইটুকুও ছিল না। এখন তোরা এই সমস্ত কথা বুঝতে পারবি না রে মা, তোরা এখন অনেক ছোট, তোরা আগে একটু বড় হ, তারপর ঠিকই বুঝবি। এরকম ভাবে মায়াদেবী খুবই দুঃখ করত মেয়েদেরকে ভালো খাবার দাবার না খাওয়াতে পারার জন্য এবং তাদেরকে সমস্ত রকম সুযোগ সুবিধা না দিতে পারার জন্য। এরকম ভাবেই দেখতে দেখতে মিতালি এবং মীনাক্ষী বড় হয়ে উঠল। এখন তারা বিবাহযোগ্যা হয়ে উঠেছে, কিন্তু তাদের বাড়ির অবস্থা সেরকম ভালোভাবে একটা বদলায়নি। যেহেতু মিতালি এবং মীনাক্ষী দুজনেই দেখতে খুব সুন্দরী ছিল, তাই তাদের খুব বড়লোক বাড়ি থেকে একটি দেখাশুনো এলো। বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? এরকম ভাবেই সীমা দেবী মায়াদেবীদের বাড়িতে এসে ডাকাডাকি শুরু করলেন। কিছুক্ষণ ডাকাডাকির পর মায়াদেবী বেরিয়ে এলেন। হ্যাঁ বলুন, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না, আপনি কে? আপনি আমাকে চিনবেন না, আমি সুদূর কলকাতা থেকে এসেছি। আসলে আমি আমার দুই ছেলের জন্য দুটি বিবাহযোগ্যা মেয়ের সন্ধান করছিলাম। হঠাৎ করেই আপনাদের গ্রামে এসে মিতালি এবং মীনাক্ষীকে দেখে আমার খুব পছন্দ হয়েছে। সবার কাছে খবর নিয়ে জানতে পারলাম আপনি ওদের মা, তাই আর দেরি না করেই আপনার কাছে এলাম। আপনার দুই মেয়েকে আমি আমার দুই ছেলের সঙ্গে বিয়ে দিতে চাই এই প্রস্তাব নিয়ে। আপনার কি কোনো আপত্তি আছে? যদি আপত্তি থাকে তাহলে আমাকে বলতে পারেন। কি বলছেন? আপত্তি কেন থাকবে? এ তো আমার মেয়েদের ভাগ্য যে আপনাদের মতো পরিবার থেকে আমার মেয়েদের দেখাশুনো এসেছে। আসলে আমার একটাই চিন্তা, আমি কিন্তু কোনো রকমের যৌতুক দিতে পারবো না। আপনি তো আমার বাড়ির অবস্থা দেখছেনই, কোনো রকম ভাবে আমি একটা কাজ করে সংসার চালাই। মেয়েদেরকে সেরকম একটা ভালোভাবে মানুষও করতে পারিনি, তাই আমার মেয়েদেরকে বৌমা করে নিয়ে যেতে চাইলে কোনো রকম যৌতুক ছাড়াই আপনাকে নিয়ে যেতে হবে। কিন্তু এমা ছিছি, আপনি যৌতুকের কথা ভাবলেন কি করে? আমি আমার ছেলেদের জন্য বৌমা নিতে এসেছি, যৌতুক নিতে আসিনি। আর তাছাড়া ভগবানের কৃপায় আমার যা আছে তাই দিয়ে আমার ছেলেদের সুন্দরভাবেই চলে যাবে। আর তাছাড়া আমার ছেলেরাও রোজগার করে ভালোই। আপনি শুধু আপনার মেয়েদেরকে আমার বাড়ির বৌমা হওয়ার অনুমতি দিন, এটুকু দিলেই হবে। এরকম ভাবে মায়াদেবী এবং সীমা দেবী দুজনের কথাবার্তাতে মিতালি এবং মীনাক্ষীর বিয়ে ঠিক হয়ে যায়। মায়াদেবী কিছুটা সময় চেয়ে নেন বিয়ের জোগাড় যন্ত্র করার জন্য। এরকমই একদিন, মা, এগুলো সকাল সকাল কি খাবার বানিয়েছো তুমি? পরোটা আর আলু ভাজা, এই সমস্ত খাবার তুমি আমাদেরকে খাওয়াচ্ছই বা কেন? আমাদের দুদিন পরে বিয়ে হবে কত বড়লোক বাড়িতে, আর এর মধ্যে আমাদের যদি স্কিন খারাপ হয়ে যায় তাহলে কি হবে বলো তো? আর তুমি আমাদেরকে এই সময় এই সমস্ত খাবার খাইয়ে শরীর খারাপ করে দেবে নাকি? তোমার মতলবটা কি বলো তো? সকালবেলা আমি বাজারে যেতে পারিনি, তাই তোদেরকে পরোটার সঙ্গে আলু ভাজাই বানিয়ে দিয়েছি। আর তাছাড়া ছোটবেলায় তো তোরা পরোটা আর আলু ভাজা খুব ভালোবেসে খেতিস। আমি ভাবলাম আমার মেয়ে দুটো আর কিছুদিন হলো আমার সঙ্গে আছে, তাই একটু পরোটা আলু ভাজা বানিয়ে দিই। তোদের যে এতটা টেস্টের বদল হয়েছে আমি তো জানতামই না। থাক থাক মা, এখন আর নাকে কান্না কেঁদো না তো তুমি। সকাল থেকে তোমার এই নাকে কান্না দেখতে দেখতে আমার জাস্ট বিরক্তি লাগে। আমরা বোর হয়ে গেছি। আমাদের বন্ধুরা কত ভালো ভালো টিফিন নিয়ে আসে কলেজে, আর তুমি আমাদেরকে সেই রুটি তরকারি না হলে মুড়ি চানাচুর দিয়ে দাও। ভালো লাগে না। যাও তো যাও, তুমি এখন কাজে যাও, আমাদের এখন ডিস্টার্ব করো না। তবে সমস্ত কাজের মাঝে তুমি একটা কাজই ভালো করেছো, যেটা হচ্ছে আমাদের বড়লোক বাড়িতে বিয়ে ঠিক করেছো। এটা ভেবে আমরা খুব খুশি হয়েছি। আর আমাদেরকে অ্যাটলিস্ট এরকম দুঃখ করে কষ্ট করে সংসার চালাতে হবে না।
মায়াদেবী মনে মনে দুঃখ পেলেও মুখে আর কিছু বলল না। সে তার নিজের কাজে চলে গেল এবং তার শেষ সম্বলটুকু বিক্রি করে, অর্থাৎ তার স্বামীর দেওয়া কিছু গয়নাগাটি বিক্রি করে কিছু টাকা জোগাড় করলো মেয়েদের খুব ধুমধাম করে বিয়ে দেবে বলে। কিছুদিনের মধ্যেই খুব ধুমধাম করে মীনাক্ষী এবং মিতালির বিয়ে সম্পন্ন হয়। বিয়ের কিছুদিন পর, দেখ দিদি, আমাদের শ্বশুর বাড়িটা কিন্তু খুব ভালো হয়েছে। এরা কিন্তু হেভি বড় লোক। সকাল সকাল ব্রেকফাস্টে আমরা কত ধরনের খাবার খেতে পাচ্ছি। কোনোদিন ফ্রেঞ্চ টোস্ট, কোনোদিন ওটস অমলেট, কোনোদিন আবার শুধুমাত্র ফ্রুট জুস, আর তাছাড়া তো বয়েল ভেজিটেবলস, বয়েল এগ, তাছাড়াও বিভিন্ন ধরনের স্যান্ডউইচ, এগুলো তো থাকবেই। যাক বাবা, বাড়ির মতো মুড়ি চানাচুর আর রুটি তরকারি থেকে মুক্তি পাওয়া গেছে অ্যাটলিস্ট। আমি তো আর ওই বাড়িতে একদম যেতেই চাই না। আর তাছাড়া ওখানে কোনো এসি নেই, কিছু নেই, খাবার দাবার সুবিধে নেই। এদিকে তো শাশুড়ি মা বিয়ের 7 দিন না যেতে যেতেই বাপের বাড়ি যাওয়ার কথা বলতে শুরু করেছেন। তুই কি বলিস দিদি? মাথা খারাপ নাকি তোর? আবার ওই বাড়িতে যাব? এখানে আমরা কত ভালো লাইফস্টাইল লিড করি বলতো। আমার তো এই কদিনের মধ্যে এমন অভ্যেস হয়ে গেছে যে এসি ছাড়া আমি এখন ঘুমোতেই পারছি না। আর তাছাড়া এখানে পার্লারের ট্রিটমেন্ট তো বাড়িতেই দিয়ে যায়, বিউটিশিয়ানরা এসে যায় বাড়িতে। কি ভালো ব্যাপার বলতো। এমনিতে আমরা দুই বোন খুব ভালো দেখতে ছিলাম, কিন্তু এখন এখানে এসে যেন আরো সুন্দরী হয়ে গেছি। কি বলিস? বাবারে বাবা, ওই বাড়িতে আমি আর যাব না। এরকম ভাবেই দেখতে দেখতে 2 মাস কেটে যায়। কিন্তু বিয়ের পর এখনো পর্যন্ত মিতালি এবং মীনাক্ষী তাদের মায়ের সঙ্গে একবারও দেখা করে আসেনি। এদিকে মায়াদেবী তার শেষ সম্বলটুকু বিক্রি করে মেয়েদের বিয়ে দিয়ে দিয়ে একদম নিঃস্ব হয়ে পড়ে। আর তাছাড়া তার কোম্পানির চাকরিটাও থাকে না, তাই তাকে লোকের বাড়িতে কাজ করে কোনো রকম ভাবে নিজের পেট চালাতে হয়। প্রায়ই তার মেয়েদের কথা মনে পড়লেও মেয়েরা কিন্তু তার কথা একটুও মনে করতো না। এমনকি একবার ফোন করেও খবর নিত না যে তার মা বেঁচে আছে কি মারা গেছে। এই যে বৌমারা, প্রায় 2 মাস হলো তোমাদের বিয়ে হয়েছে। বিয়ের পর তো একবারও বাপের বাড়ি যেতে দেখলাম না তোমাদেরকে। আর তাছাড়া তোমার মা কেমন আছেন না আছেন এই সমস্ত খবর নিয়েছো কখনো? আমারও অনেক ব্যস্ততার মধ্যে আমি আর খোঁজ খবর নিতে পারি না। ভাবি তোমাদের থেকে খোঁজ খবর নেব, কিন্তু তোমরা তো আবার কোনো খোঁজ খবরই রাখো না মায়ের। আমি কিন্তু তোমাদের পাড়াতে খবর নিয়েছিলাম, তোমার মা অত্যন্ত ভালো মানুষ। সেই হিসেবেই কিন্তু আমি বিয়েটা ঠিক করেছিলাম তোমাদের 2 বোনের। আমি বলি কি, তোমরা যাও একবার মায়ের কাছে খোঁজ খবর নিয়ে এসো, আর কদিন মায়ের কাছে থেকেও এসো। না না মা, আমরা ওই বাড়িতে একদম যেতে চাই না। আর তাছাড়া আমরা যদি চলে যাই আমাদের এখন রুটিন পাল্টে যাবে। এখানে একটা রুটিন লাইফ লিড করি আমরা, আর ওখানে কোনো রুটিন নেই। তাছাড়া ওখানে আমরা এখন যেতে পারবো না, থাকতেও পারবো না। এখানে আমাদের অনেক কাজ আছে। এই তো কালকে বিউটি পার্লারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে, কত কষ্ট করে অ্যাপয়েন্টমেন্টটা পেয়েছি। বাবা, তোমরা বিউটি পার্লারের ব্যাপারে ভাবছো অথচ নিজের মায়ের ব্যাপারে ভাবছো না। তোমরা কি ধরনের মেয়ে? আমারও যদি টাকা পয়সা না থাকতো তাহলে তোমরা আমার সঙ্গেও এই ধরনেরই ব্যবহার করতে। আমি আর একটা কথাও শুনতে চাই না। তোমরা যাও, এক্ষুনি গিয়ে মায়ের সঙ্গে দেখা করে এসো। মিতালি এবং মীনাক্ষী নিরুপায় হয়ে তাদের মায়ের বাড়ি গেল। বাড়িতে গিয়ে দেখলো বাড়ি তালা বন্ধ। পাশের বাড়ির এক কাকিমা এসে মিতালি এবং মীনাক্ষীকে জানায় তাদের মায়ের কথা। মিতালি, মীনাক্ষী, এসেছিস মা? তোরা কতদিন পর এসেছিস? তোদেরকে কতদিন পর দেখলাম বাবা। কত বড় বাড়িতে তোদের বিয়ে হয়েছে। তোর মায়ের খোঁজ খবর রাখিস? মা তো খুব কষ্ট করে সংসার চালাচ্ছে। তোর মায়ের তো এখন কোম্পানির চাকরিটাও আর নেই। শুনলাম সমস্ত লোককে কোম্পানি ছাঁটাই করে দিয়েছে, তাই তোর মা কয়েকটা বাড়িতে রান্না বান্না করে সংসার চালায়। তোরা বরং আমার বাড়িতে এসে বস, তোর মা এলে না হয় চলে যাবি তোদের বাড়ি। এই সমস্ত কথা শোনার পর মিতালি এবং মীনাক্ষী দুজনেই খুব কষ্ট পায় এবং তারা তাদের ভুল বুঝতে পারে যে তার মায়ের সঙ্গে তারা কত বাজে ব্যবহার করেছে। ইতিমধ্যেই মিতালি এবং মীনাক্ষীর মা চলে আসে। মা, আমাদের ক্ষমা করে দাও। আমরা কতই না খারাপ ব্যবহার করেছি তোমার সঙ্গে। কোনোদিন তোমার কথা জানতেই চাইনি, তুমি কেমন আছো না আছো একবারও খোঁজ পর্যন্ত নিইনি। আমাদের মতো মেয়ে যেন কারণ না হয়। আমরা আমাদের পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। আমরা তোমাকে এক মুহূর্ত আর এখানে একা থাকতে দেব না। তুমি চলো আমাদের সঙ্গে, এক্ষুনি আমাদের শ্বশুর বাড়িতে চলো। তোরা তোদের ভুল বুঝতে পেরেছিস, এটাই অনেক। এটাতেই আমার আনন্দ রে মা। আর তাছাড়া এখন থেকে আমি মেয়ের বাড়িতে গিয়ে থাকতে পারবো না। আর তোর বাবা তো মাথা গোজার একটা ঠাঁই আমাকে করে দিয়েই গেছে, তাই আমি তোদের শ্বশুর বাড়িতে গিয়ে থাকতে পারবো না। তোরা বরং মাঝে মাঝে এসে আমাকে দেখে যাস, তাতেই আমি খুশি হব। কিন্তু মা, তোমাকে আর কারোর বাড়িতে আমরা কাজ করতে দেব না। আমি আর বোন দুজনে মিলে তোমাকে হাত খরচ পাঠাবো, কিন্তু সেই টাকাতেই তোমাকে কিন্তু আগামী দিনগুলো খুব ভালোভাবে কাটাতে হবে। এরকম ভাবে মিতালি এবং মীনাক্ষী তাদের ভুল বুঝতে পারে এবং তারা তাদের মাকে আপন করে নেয়। আর মায়াদেবীও তার 2 মেয়েকে ফিরে পেয়ে খুবই আনন্দ পায়। যাক বাবা, এতদিনে তুই চাকরিটা পেলি।
তোর এই চাকরিটার জন্য যে আমি কতদিন অপেক্ষা করছিলাম বাবা, তা আমিই জানি। অনেক দিন ধরে আমার ইচ্ছে ছিল তুই সরকারি চাকরি পাবি। আর আমি বেশি দেরি করব না, এবার তোর বিয়েটা দিয়ে দেব আমি। তাহলে মেয়ের সন্ধান করি, কি বলিস? আরে মা দাঁড়াও, এই কালকেই তো অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে পেলাম। কিছুদিন ওয়েট করো, জয়েন করি আগে চাকরিতে, তারপর ওখানকার পরিবেশ পরিস্থিতি কীরকম থাকে না থাকে সমস্ত কিছু দেখে তারপর না হয় বিয়ে। তুমি না কি যে বিয়ে বিয়ে করো কে জানে, বিয়ে ঠিক হয়ে যাবে, তোমাকে অত চিন্তা করতে হবে না। আমি চিন্তা না করলে কে আর চিন্তা করবে বলতো? তোর কে আছে চিন্তা করার? তোর বাবা সেই কতদিন হলো আমাদেরকে ছেড়ে চলে গেছে, তাই আমি ছাড়া আর কে চিন্তা করবে? আর যা আত্মীয় স্বজনরা আছে তারা কিচ্ছু করবে না, তারা শুধু মজা নেবে কিছু না হলে। ঠিক আছে মা, আজ আমার জয়েনিং, তাই আমাকে আজকে একটু তাড়াতাড়ি যেতে হবে। তুমি বরং আমাকে ব্রেকফাস্টটা দিয়ে দাও, আমি ব্রেকফাস্ট খেয়ে চলে যাই। মিনতি দেবী ছেলেকে ব্রেকফাস্ট বানিয়ে দেয়। ছেলে ব্রেকফাস্ট করে অফিসে চলে যায়। সেই কবে থেকে আমার স্বপ্ন যে আমার বাড়িতে বৌমা নিয়ে আসবো, তারপর বৌমার হাতে সমস্ত দায়িত্ব তুলে দিয়ে আমি একটু মুক্তি পাবো, একটু আরাম করব না। এই বয়সে তো আর কোন বয়সে গিয়ে আরাম করব? আর এই সমস্ত রান্না বান্না সংসারের কাজ আর ভালো লাগে না। সেই কবে থেকে সংসারের দায়িত্ব নিয়েছি মাথার ওপর, আর পারছি না। এবার বৌমার হাতে সমস্ত দায়িত্ব তুলে দিয়ে আমি রেস্ট করব। এরকমভাবেই কিছুদিন কাটতে থাকে। অসীমের চাকরিও প্রায় 6 মাস হয়ে যায়। তারপর মিনতি দেবী একদিন অসীমকে বলে, এবার আমি তোর আর কোনো কথা শুনবো না। তোর জন্য কিন্তু এবার আমি মেয়ে দেখতে যাব। আমি অনিলদাকে বলে রেখেছিলাম তোর জন্য দেখাশুনো দেখার কথা। অনিলদা একটা খুব সুশীল মেয়ের সন্ধান দিয়েছে। মেয়ে দেখতেও যেমন সুন্দরী, সেরকম গৃহকর্মেও নিপুণা। তাই তোর আর কোনো আপত্তি আমি শুনবো না। চল আমার সাথে মেয়েটাকে দেখে আসি একদিন। আসলে মা, আমি একটি মেয়েকে খুব ভালোবাসি, তোমাকে এতদিন বলতে পারিনি। কোনো চাকরি বাকরি ছিল না তো। মেয়েটি যথেষ্ট শিক্ষিতা এবং সুন্দরী, একটি বড় কোম্পানিতে চাকরিও করে। তাই তোমার আশা করি কোনো আপত্তি থাকার কথা নয়। আমি কিন্তু মেয়েটিকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবো না বলে দিলাম। কি এত বড় কথা তুই আমাকে লুকিয়ে রেখেছিস? তুই যে মনে মনে কোনো মেয়েকে পছন্দ করিস সেটা তুই আমাকে আগেই বলতে পারতিস, তাহলে আমি আর লোককে বলতাম না তোর জন্য মেয়ে দেখার কথা। ঠিক আছে, তোর পছন্দ করা মেয়েটিকে না হয় একদিন দেখে আসি। পরদিন সকালবেলা মিনতি দেবী এবং মিনতি দেবীর ছেলে দুজনে মিলে মৌসুমীদের বাড়িতে মৌসুমীকে দেখতে গেল। মৌসুমীর বোন গীতাঞ্জলির স্বভাব চরিত্র দেখে অসীমের মায়ের মৌসুমীর জায়গায় গীতাঞ্জলিকে পছন্দ হয়ে যায়। তাই সে বলল, বাবা শোন, তোর না হয় মৌসুমীকে পছন্দ, কিন্তু আমার মৌসুমীর বোন গীতাঞ্জলিকে খুব পছন্দ হয়েছে। তাই তো তুই বিয়ে করলে গীতাঞ্জলিকেই বিয়ে কর, খুব ভালো থাকবি। এই মেয়ে খুব সংসারী। আর এই তোর মৌসুমীকে দেখে আমার মোটেই সুবিধের মেয়ে মনে হচ্ছে না। অসীম, তোমার মা কী সব আবোল তাবোল কথা বলছে? তুমি তো আমাকে দেখতে এসেছো, আমার বোনকে নিশ্চয়ই নয়। আর তুমি আমাকে ভালোবেসেছো, আমার বোনকে তো ভালোবাসোনি। আমি কিন্তু এটা কিছুতেই মেনে নেব না যে আমার জায়গায় গীতাঞ্জলিকে তুমি বাড়ির বউ করবে। মা, এসব হচ্ছেটা কি? তুমি কি আবোল তাবোল বলছো? আমি কিন্তু মৌসুমীকেই বিয়ে করব, গীতাঞ্জলিকে নয়। তোমার যদি এখানে বসার হয় বসো, আমি কিন্তু চলে যাচ্ছি। এই বলে অসীম সেখান থেকে চলে গেল। অসীমের মা বাধ্য হয়ে ছেলের সঙ্গে চলে গেল। ছেলে কিছুতেই না রাজি হওয়ার কারণে বাধ্য হয়ে অসীমের মা মৌসুমীকে বউ হিসাবে মেনে নিতে বাধ্য হলো। মৌসুমীকে বউ হিসাবে মেনে নিলেও তার কিন্তু মনে মনে গীতাঞ্জলিকেই পছন্দ ছিল। তাই সে সবসময় চেষ্টা করত মৌসুমীকে ছোট দেখানোর। এরকমই একদিন, মা, আমি অফিসে বেরোবো, খাবারটা দাও। কত বেলা হয়ে গেল, কখন খাবো? তুই তোর বউকে বল খাবারটা দিতে। বিয়ে করেছিস এখনো কেন মায়ের কাছে খাবার চাইছিস? বউকে বল খাবারটা বানিয়ে দেওয়ার জন্য। মহারানী তো কিচ্ছু করে না সারাদিন। এই সমস্তই কথা বলছিল অসীম এবং অসীমের মা। তখন হঠাৎ করে মৌসুমী ঘর থেকে বেরিয়ে এলো। মা, আমি অনেক কথা শুনতে পাচ্ছি আপনার সকাল থেকে। আমি তো ওয়ার্ক ফ্রম হোম করি নাকি? আমার অফিস শুরু হয়ে গেছে। আমি কি করে খাবার তৈরি করব? আমি তো ঘরের একটা আর্নিং মেম্বার নাকি? আপনার দরকার হলে আপনার দুটো কাজের লোক রেখে দিন। আমাকে সবসময় একদম ডিস্টার্ব করবেন না। আর এই সমস্ত ঘরের কাজে আমাকে একদম জড়াবেন না। আমার অনেক কাজ থাকে। আমার বোনের সঙ্গে আমাকে একদম গুলিয়ে ফেলবেন না যে সারাদিন আমি সংসারে কাজকর্ম করব। না না, আমি তোমাকে তোমার বোনের মতন কেন মনে করব? আমি তো ওটা ভাবতেও চাই না। তোমার বোন তো এই কদিন আগে এসেছিল, দেখলাম কি লক্ষ্মী মেয়ে। কোনো কাজ আমাকে করতে দিচ্ছিল না, সমস্ত কাজ নিজে করছিল। এমনকি তোমার সমস্ত সেবা শুশ্রূষাও তোমার বোনই করছিল। আমার ছেলে যে কি দেখে তোমাকে পছন্দ করে নিয়ে এলো কে জানে।
আর আমাদের বাড়িতে কি কোনো অভাব আছে নাকি যে বৌমাকে চাকরি করতে হবে, না হলে আমরা খেতে পাবো না? মা, কি সকাল সকাল শুরু করলে বলো তো? তোমাদের জ্বালায় তো একটু শান্তি করে খাবারও খেতে পারি না। দূর, আর ভালো লাগে না, ঘরে এক অশান্তি। আমি অফিসে চলে যাচ্ছি। এই বলে অসীম অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেল এবং মৌসুমীও গজগজ করতে করতে রুমে চলে গেল। এমন সময় হঠাৎ করে গীতাঞ্জলি বাড়িতে এলো। মাসিমা, আপনার শরীর কেমন আছে? ও মা, আপনি তো অনেক দুর্বল হয়ে পড়েছেন আগের থেকে। আপনি কি করে এত দুর্বল হয়ে পড়লেন? সংসারে এত কেন কাজ করছেন কে জানে। আমাকে তো খবর দিতে পারতেন আপনার যদি এত চাপ বেড়েছে সংসারে। আজকে থেকে আমি চলে এসেছি, আর আপনাকে কোনো কাজ করতে হবে না। আপনার কোনো চিন্তা নেই, আপনার সমস্ত কাজকর্মের দায়িত্ব এখন আমার। তুই এত ভালো কেন রে মা? তোর দিদিটা যদি তোর মতো একটু ভালো হতো তাহলে আমার জীবনটা জুড়াতো। এই জন্যই আমি বলেছিলাম খোকাকে যে তোকেই বিয়ে করতে, কিন্তু সে যে তোর দিদির মধ্যে কি দেখলো, তোর দিদিকেই বিয়ে করে নিয়ে আসলো। ওই সমস্ত কথা ছাড়ুন মাসিমা, পুরনো কথা বলে আর লাভ নেই। যা হয়ে গেছে হয়ে গেছে। আচ্ছা, আপনি বসুন, আমি আপনার জন্য একটু চা বানিয়ে নিয়ে আসছি। দাঁড়ান, দুজনে মিলে বসে বসে চা খাবো আর গল্প করব। তাছাড়া দিদি তো এখন অফিস করছে, সে তো উঠবে না। দিদিকে আমি এই সময় বরং একটু ছাঁচ বানিয়ে দিয়ে আসবো। আসলে ও বাড়িতে থাকলেও এই সময়টা ছাঁচই খেত। এরকম সময় হঠাৎ করে মৌসুমী রুম থেকে বেরিয়ে এলো এবং এসে বলল, কি রে, কখন এলি? বাড়িতে বাবা মা সবাই ভালো আছে? এসে তো একটা নকও করিস না। তুই যে কার বাড়িতে আসিস আমি বুঝতে পারি না। নিজের দিদির সঙ্গে তো কোনো সম্পর্কই নেই। সারাদিন ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াস আর আমার শাশুড়ির সঙ্গে সমস্ত গল্পগুজব করিস। দিদির শাশুড়ির সঙ্গে তো ভালোই সম্পর্ক রেখেছিস। যাই হোক, যা আমার জন্য একটু ছাঁচ বানিয়ে নিয়ে আয়। এরকমভাবে গীতাঞ্জলি মাঝে মাঝেই দিদির বাড়িতে আসতো এবং এসে সমস্ত কাজকর্ম করত। গীতাঞ্জলি ধীরে ধীরে মৌসুমীর সংসারটাকে নিজের মতন করে গড়ে তুলেছিল। এরকমই একদিন মৌসুমী গেল অফিসের কাজে বাইরে। তখন মৌসুমীর শাশুড়ি একটা মনে মনে প্ল্যান করলো। এই সুযোগ, বৌমা বাড়িতে নেই, এই সুযোগে বৌমার বোনের সঙ্গে আমাকে আমার ছেলের বিয়েটা দিয়ে দিতে হবে। তারপর এসে বৌমা যা করবে আমি দেখে নেব। এরকমভাবে বুঝিয়ে সুঝিয়ে গীতাঞ্জলির সঙ্গে অসীমের বিয়ে অসীমের মা দিয়ে দিল। আর অসীমও মায়ের খুব জেদাজেদির কারণে বাধ্য হয়েই এক প্রকারের নিজের শালীকে বিয়ে করে। যদিও মৌসুমীর কোনো কিছুই জানা ছিল না। কিছুদিন পর মৌসুমী বাড়ি ফিরল। মৌসুমী ফিরেই তো অবাক হলো। সে দেখলো তার নিজের ছোট বোন তার সতীন হয়ে এসেছে। ছি ছি বোন, তোকে আমি চিরদিনই একটু ছোট করে ভাবতাম আর দেখতামও, কিন্তু কোনোদিন এরকম ভাবিনি যে তুই আমার বরকে বিয়ে করে ফেলবি। তোর কাছ থেকে এটা আমি আশা করিনি। আর তোরা যে এরকম কাজ করেছিস, বাবা মা জানে এটা? তারপর গীতাঞ্জলি সমস্ত কথাই খুলে বলল তার দিদিকে। গীতাঞ্জলি বলল, না রে দিদি, বাবা মা কিছু জানে না। বাবা মা তো যেরকম জানে যে আমি তোর বাড়িতে আছি সেরকমই জানে। আমার কথা বিশ্বাস কর, আমি তোর বরকে কোনোদিনই বিয়ে করার ইচ্ছে প্রকাশ করিনি। তোর শাশুড়ির একমাত্র জেদাজেদির জন্য আমি বাধ্য হয়ে তোর বরকে বিয়ে করেছি। ঠিক আছে, তাহলে তুই সব কিছু আবার আগের মতন করে নিতে পারিস, তাতে আমার কোনো আপত্তি নেই। আর আমার শাশুড়িকেও একবার শিক্ষা দিতে চাই আমি। আসলে দিদি, আমি একটা ছেলেকে ভালোবাসি। আমি তোর বাড়িতে আসতাম সেই জন্যই। ছেলেটা আসলে এই পাড়াতেই থাকে। ওর সঙ্গে দেখা করার জন্যই আমি তোর বাড়িতে ঘন ঘন আসতাম। আর তোর শাশুড়ি মা সেটাকে আমার দুর্বলতা বলে ভেবে নিয়েছে। আমি এখনও ওই ছেলেটিকে ভালোবাসি এবং ওর সঙ্গে বিয়ে করতে চাই। এই কথাটা তো তুই আমাকে আগে বলতে পারতিস, তাহলে তোকে এই সমস্ত ঝামেলার মধ্যেই পড়তে হতো না। আর আমিও তোকে এত ভুল বুঝতাম না। আমি তো অসীমকেও ভুল বুঝে ফেলেছি। অসীম আমাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছে এই সমস্ত কিছুর জন্য ও কোনোভাবেই দায়ী নয়, কিন্তু আমি ওর কোনো কথাই শুনিনি। পরদিন সকালবেলা গীতাঞ্জলি এবং সুভাষের বিয়ে দিয়ে নিয়ে আসে মৌসুমী এবং অসীম। তাদের শাশুড়ি মা তাদের এই সমস্ত ঘটনা দেখে অবাক হয়ে পড়ে এবং সমস্ত ঘটনা খুলে বলে অসীম তার মাকে। এই সমস্ত দেখে শুনে শাশুড়ির মাথায় একদম আকাশ ভেঙে পড়ে। গীতাঞ্জলি এবং সুভাষ বিয়ে করে বাড়ি চলে যায়। আর এদিকে মৌসুমীর শাশুড়িকে পড়তে হয় মহাবিপদে, কেননা মৌসুমী খুব চটে গেছিল শাশুড়ির ওপর এই সমস্ত কিছু ঘটনা ঘটানোর জন্য। তাই এখন মৌসুমী শাশুড়িকে মৌসুমী সমস্ত ভাই ফরমাস খাটতে হতো। আর তার ছেলেও এখন তার কোনো কথাই শুনতো না। এইভাবে মৌসুমীর শাশুড়ি নিজের জালে নিজেই ফেঁসে যায়। হে ভগবান, কোথায় ভেবেছিলাম দুই বৌমার সেবা খেয়ে বয়সকালটা কাটিয়ে দেব, আর এখন দেখো আমাকে এই বৌমার সেবা করে দিন কাটাতে হচ্ছে। হে ওপরওয়ালা, আমাকে তুলে নাও।
বন্ধুরা, আমাদের গল্পটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে একটি লাইক করো, আর চ্যানেলটির ভিডিওগুলি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।